নমস্কার, আমি প্রাপ্তি। অ্যাসপাইরিং নিউজের পর্দায় একান্ত আলাপচারিতায় বিশেষ একটি পর্ব আজকে আমরা নারী আমরা সবকিছু পারি। আজকে আমাদের মধ্যে এমন একজন আছেন, উনি অত্যন্ত প্রতিষ্ঠিত মঞ্চে এবং বড় পর্দায় একজন জনপ্রিয় অভিনেত্রী। তার সঙ্গে একটা প্লেস যেটা বললে আপনারা হয়তো খুব ভালো মতনই ওনার ব্যাপারটা আইডেন্টিফাই করতে পারবেন। উনি হলেন জায়েন্ট কিলার এবং আমাদের টালিগঞ্জের বিধায়িকা শ্রীমতী পাপিয়া অধিকারী মহাশয়া। নমস্কার ম্যাম, ওয়েলকাম ম্যাম আমাদের শোতে। প্রথমে আপনি বলুন যে কি আপনার মানে আপনি এখন কেমন আছেন? আপনার কয়েকদিন আগে একটা সার্জারি হয়েছিল এইখানে হ্যাঁ হ্যাঁ ওটাই। এত ফুল টুল দেয় তো গ্যালভানাইজ তারগুলো, হুম কোনোটা একটা ঢুকে গেছিল, অত খেয়াল করিনি। তারপরে ব্যথা ব্যথা ব্যথা, আমি ভাবলাম সামান্য নকুনি হয়তো ঠিক হতো, তারপর দেখলাম যে না, এটা এইরকম ফুলে গেল। তারপরে সামনের বাঙুর হসপিটাল ছিল, সো নাইস, মানে ওরা এত সুন্দর করে সার্জারি করে দিল, তারপরে আবার ড্রেসিং করে দিত রোজ। এই ঠিক হয়ে গেলাম। এ, আরেকটু সময় লাগবে। প্রথমে জানতে চাই সেটা হলো যে কি ছোটবেলায় পাপিয়া অধিকারী কেমন ছিলেন? আমি ছোটবেলায় না একটু টম বয়স ছিলাম। ছেলেদের সাথে, আমি কোয়েড স্কুলে পড়তাম, তো ছেলেদের সাথে মারামারি থেকে শুরু করে, মানে ছেলেরা যে ছেলে একটা আলাদা, সেটা আমরা কখনো ভাবিনি। তো এখনো ভাবি না, আমরা ভাবি যে আমরা সবাই সেম, মানে কি গায়ের শক্তিতে কি মানসিক শক্তিতে, রোজগারের দিক থেকে সেম। এখনো ভাবি, আর কেউ যদি খুব, ছেলেরা যদি খুব অহংকার টহংকার করে, তো তখনও যেরকম বকতাম, থাপ্পড় কষাতাম, এখন আর থাপ্পড় কষাতে যাই না। তো ছোটবেলায় প্রচুর খেলতাম কাবাডি। আমি কাবাডি খুব ভালোবাসি, মানে ফুটবল ভালোবাসি আর তারপরে কাবাডি। কারণ কাবাডিটা না ওই একটা গতির খেলা, গতি আর মগজ। ফুটবলও তাই, গতি আর মগজ। আর আমার কেমন জানি মনে হয় ক্রিকেটটা বোধহয় খুব একটা বড়লোকি খেলা। হ্যাঁ, আমার স্বামীও ক্রিকেটে রঞ্জি খেলেছিলেন কপিল দেবদের সঙ্গে। যাই হোক, তো আমি সবসময় যখন খেলা দেখতাম, আমরা দুজনে একসাথে বলতাম যে এই তোমাদের বড় লোকের খেলা শুরু হলো। তারপর দেখলাম যে ক্রিকেটের সকলে, মানে আমাদের মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা একেবারে ছোট ছোট বাচ্চারা সবাই একটা ক্রিকেট ব্যাট দেখলেই সেটা দিয়ে, যা হোক একটা বল দিয়ে, তাই সেটা আর ওই বড় লোকের খেলা রইল না। খুব সুন্দর, মানে একদম আগে তো রয়্যাল খেলা ছিল, সেখান থেকে আজকে খেলাটার একটা ইভলিউশন হয়েছে। তেমনি আমি কাবাডি খেলতাম খুব। আমার দমও ছোটবেলা থেকে খুব দম। ছেলেদের মেয়েদের, মানে মেয়েদের খেলা আলাদা, ছেলেদের খেলা আলাদা। আমি আমার ছেলেদের সঙ্গে জ্বলে গিয়ে দেখতাম যে আমার শরীরের শক্তিটা কতটা। তো এইরকম ছোটবেলাটা খুব মজা করে কেটেছে। আর আমি ছিলাম ওয়াল এডিটর, মানে আমাদের ওয়াল ম্যাগাজিন এডিটর। যত ওয়ালে যা সব লেখা টেখা হতো, সেগুলো আমি এডিটর ছিলাম। আমি নিজেও প্রচুর লিখতাম, কবিতা লিখতাম, তারপর স্ক্রিপ্ট লিখতাম, তো এইসব করতাম। তো আমি ক্লাস 7 থেকে, মানে অনেক ছোটবেলা থেকে আমি বিবিধ ভারতীতে কাজ করতে শুরু করে দিই। এবং সেইটা একটা, ছোটবেলা থেকেই না আমার একটা, মানে কারোর থেকে পয়সা চাইতে হতো না, মানে ওই হাত খরচার জন্য এটা দাও সেটা দাও আমায় করতে হয়নি। এবং আমি যখন ক্লাস 11-এ পড়তাম, তখন 12দের আমি ইংলিশ পড়াতাম। তো আমার নিজেও পড়াটা হয়ে যেত, যে 12 ক্লাসে গিয়ে আমাকে আর বসে ইয়ে করতে হতো না। তো সেখান থেকে আমি সবসময়, আমি একটা, মানে যখন আমি 8-9-এ পড়তাম, তখন আশেপাশে আমাদের বিরাট ফ্যামিলি, সেও আমাদের আত্মীয় স্বজন, তাদেরকে পড়াতাম। আমি পয়সা চাইতাম না, কিন্তু আমার মাসের শেষে একটা পয়সা দিয়ে দিত। তো আমি ছিলাম, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। কোথায় নাচের কুরুপা চিত্রাঙ্গদের পেট খারাপ হয়েছে, তা আমার কাছে এসে বলছে চল রে একটু কুরুপা চিত্রাঙ্গদের করে দে, সারাদিনে তুই তো ভালো নাচিস, তাড়াতাড়ি করে রিহার্সাল করে তুই করে দেবে। আমি যে না না, আমি কুরুপা করবো না, আমি বললে সুরূপা করবো। আর মা বলছে গাধা, রবীন্দ্রনাথ পড়িসনি, ওই কুরুপাটাই তো নায়িকা রে। তো সেই ছোটবেলা থেকে এইসব পড়তাম। কোথায় কি রেকর্ডিং এ মা নিয়ে যেত আমাকে রেডিওতে। তো আমার মা কল্যাণী অধিকারী, মা অভিনেত্রী, ডিরেক্টর, রাইটার, খুব ভালো লিখতেন উনি। মা আমাকে রেডিওতে নিয়ে যেতেন। একবার শাওনি মিত্র আসেননি, তো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ছিলেন সেদিনকে, বলে তোমার মেয়ে তো এসছে, দেখো না পারে কিনা। সব সময় রক্ত কথা বলে, দেখো দেখো পারে কিনা। তখন তো
মোটামুটি স্কুল লেভেলে তো আমি ওইসব নানা রকম অভিনয় করি 3-4-এ। তো তখন আমি বলে দিলাম, মোটামুটি একটা সেন্স ছিল, বলে দিলাম। তো আমার এখনো মনে আছে কাজল মাসি আমাকে বললো সবসময় না দেওয়ালের দিকের মাইকটা নিবি, আর গলাটা ভালো বাজবে। তা আমি সেদিনকে গিয়ে বলেছি আমি দেওয়ালের দিকের মাইকটা নেব, রেডিওতে আমার কিছু নেই, রেডিওতে একটাই। তো বলছে কি এখানে দেওয়াল টেওয়াল নেই, সব কে শিখিয়েছে তোমাকে, ডেপো মেয়ে। তা আমি চুপ করেছি। আমার মা বলছে না ও একটু নেপোই, ও সব বেশি বোঝে। তো বাড়িতে যা বারোদের কথা হতো না, আমি তার একটা ইন্টারপ্রেট করে আমার কাকু, কাকুর বাবা, দাদু ওকে বলতাম, জানো তো আজকে এই সব কথা হতো। তা মা বলতো তুই তো পিছনে ফিরে খেলছিলিস, তুই এসব কথা বললি মানে? তাই বললাম আমি তো খেলছিলাম, কিন্তু আমার কানটা তো পেছনে ছিল। ছোটবেলায় আমি খুব মজার মানুষ ছিলাম, এবং সবাই আমাকে নিয়ে আমাকে বলতো যে, আমার মা কেউ এলে বলতো এই সুচিত্রা সেনের মতো হেঁটে দেখাতো, বাঁ হাত দিয়ে আঙুল, বাঁ হাতের একটা আঙুল দিয়ে পর্দা সরিয়ে কটকট কট করে মায়ের একটা হিল পরে আমি দেখিয়ে দিলাম। বলতে এই দীনা দাশগুপ্ত একটু দেখাতো, আমি সাথে সাথে গিয়ে দিলাম, আমি ভবে দেখা দাও হে দেখা। সবাই না অবাক হয়ে, আমি যখন ছোট্ট খুঁটি আর বলতো কি এসব করতে, আমি রেডিওতে যা শুনতাম, মানে আই হ্যাড বিন আ গ্রেট ইমিটেটর। যে যা যেটা শুনতাম দেখতাম ফট করে ইমিটেট করতাম। আর তারপরে হেমা মালিনী দেখাতো, কেউ একটা বিসর্গ ছেড়ে ছেড়ে কথা বলতেন না। তারপর বড় হয়ে হেমা মালিনীর সাথে দেখা হয়েছে, উনি ওনারই একটা প্রোগ্রামে আমি একটা স্পেশাল গেস্ট ছিলাম। তো সজল বলে আমাদের একজন এই ছিলেন, তিনি অর্গানাইজার, তিনি আমাকেও নিয়ে যাচ্ছিলেন। তা হেমা মালিনীকে দিকে আমি ওনার একটা ডায়লগ বলেছি, উনি আমার দিকে অবাক হয়ে, মানে এ কে রে, তাকে গাড়িতে মানে উনিও গাড়ি থেকে নেমেছেন, উনি খুব দই খেতেন। আমরা কত কি খাই, রুটি তরকা এইসব, উনি দেখছি দই খাচ্ছেন। ওনার একটা ওটা ইয়ে থেকে কি বার করে খেলেন, এখন বুঝে ওগুলো সিডস খেতেন, আর দই দই খাচ্ছেন। আমার মনে হলো যে উনি এত ফর্সা, খুব ফর্সা। আমি শুনেছিলাম হেমা মালিনী নাকি কালো, মোটেই না, ভীষণ ফর্সা, পায়ের পাতা একেবারে সাদা ধবধব করছে। তারপর থেকে আমার মনে হলো যে আমার এই রংটাকে আমি ঠিক করতে পারি যদি দই খাই। তো এইসব অনেক মজা করতে করতে তারপরে যখন আমার ক্লাস 12 পাস করলাম, তখন আমি থিয়েটার করতে শুরু করলাম। তো আমার ফার্স্ট ইয়ারে আমার অরুন্ধতী বলে একজন আমাদের মাস্টারমশাই ছিলেন, তিনি কম্পারেটিভ লিটারেচারই পড়তেন, তারপরে আমাদের পড়াতে শুরু করেছিলেন। তো উনি বললেন যে তুমি অভিনয় করবে, তুমি অভিনয় করো, আমি চুপ করে আছি, সবাই যদি জেনে যায়। স্কুলেও বলতাম না। আমি বলছি যে ও কি করতে হবে? উনি ক্লাসের পরে বলে তাহলে তুমি এসো আমাদের, আমি থাকতাম গড়িয়াহাটের কাছে মহানির্বাণ রোডে, মানে মাই ক্লাবের পাশে আমাদের রিহার্সাল রুম আছে, তুমি এসো। ওর একটা সুন্দর মিষ্টি বর ছিল, হ্যাঁ, সলিলদা। তো সলিল বন্দ্যোপাধ্যায় আমাকে বললো তুমি এটা পড়ো। তো পড়ে ফার্স্ট রিডিং এ প্রথম পাঠ্য বুদ্ধদেব বসু। এবার আমরা কম্পারেটিভ লিটারেচার কোর্সটাই বুদ্ধদেব বসু ওরা তৈরি করেছিলেন। উনি ভীষণ খুশি হলেন। তবে মানে আমার গ্রুপ থিয়েটার শুরু হয়ে গেল। তারপর আমার মায়ের যে গ্রুপটা, সেইটা মাস থিয়েটার্স, তো সেতেও অভিনয় করতে শুরু করে দিলাম। আর তারপরে সিনেমা এসে গেল, সেটাই পরপর সিনেমা এসে গেল, তারপর সিনেমার নায়িকা হয়ে গেলাম, মানে পরপর। আমি প্রথম ছবিটা ছিল সোনার সংসার, সে প্রায় 40 দিন শুটিং করে না আমাকে 5,000 টাকা দিয়েছে, একসাথে 5,000 টাকা কোনদিন দেখিনি। পেতাম তো, রেডিওতে কাজ করতাম, বিবিধ ভারতীতে কাজ করতাম, তারপরে টিউশন করতাম, সে তো খুব একটা বেশি পয়সা না। 5,000 টাকা একসাথে কোনোদিন দেখিনি। 5,000 টাকা সেটা মাথায় দেবো না বুকে রাখবো ভেবে পাচ্ছি না। তারপরে সেই টাকাটা আমি বললাম পুরোটা আমার, বললো হ্যাঁ, সে দীনেশ কাকু ছিল। প্রথমে পয়সা দিয়ে আমি ভেবেছিলাম পয়সা টয়সা লাগছে না, এমনি বুঝি করছি। আমাকে ওরা খুব ভালোবাসতো, বাঙাল লোক ছিল, বলে মাইয়া বড় হইলে খুব। তারপরে ওই আরেকজন, নাম না বললেই নয়, ভানু বন্দ্যোপাধ্যায়, ভানু জেঠু, উনি আমাকে নিয়ে একটা নাটকে উনি নিয়ে গেলেন। তো পার্থ কাকু, দীপিকা মাসি, আমার মায়ের বন্ধুরা সব, তো নিয়ে গেলেন ওদের প্রথম পিঞ্জর বলে একটা নাটকে। সেটা না বোর্ড থিয়েটার হতো, বোর্ড থিয়েটার মানে শনি রবি বৃহস্পতিবার হয়।
সেটা একটু আগে হয়েছে, মানে আমার হায়ার সেকেন্ডারি পরীক্ষার পরে 3 মাস বসেছিলাম, এই সমস্ত কাণ্ড করেছি তখন। অ্যাকচুয়ালি অ্যাক্টিংটা আমার অভ্যেসই ছিল। তো যাই হোক, সেখানে আবার যিশুর বাবা ছিল, উজ্জ্বল দাদা। উজ্জ্বল দাদা ছিলেন, গীতা মাসি ছিলেন, সতীন্দ্র ভট্টাচার্য, বুলবুল কাকু উনি ছিলেন, দীপিকা মাসি ছিলেন, ও ভানু জেঠু ছিলেন, গীতা মাসি, গীতা দে ছিলেন, অলকা মাসি ছিলেন। না, আমি সকলে অনেক আশীর্বাদ পেয়েছি, মানে ওরা আমাকে এত যত্ন করে রাখতেন। আর অ্যাক্টিংটা অনেকটা ইংলিশে ছিল। হ্যাঁ, তাতে ওরা খুব খুশি হতো যে এরকম করে ইংলিশ বলছে, আর ভানু জেঠু বলছে এই দেখ কিরকম কিরকম কল্যাণীর মাইয়া। তো যাই হোক, মানে সেটা একটা দারুণ একটা অভিজ্ঞতা। ও রমেন দাদা ছিলেন, রমেন রায়চৌধুরী, আরো অনেকে ছিলেন সেই নাটকে। এটা একটা বোর্ড থিয়েটার। তা আমার তো ক্লাস 12 মানে ফার্স্ট ইয়ারে পড়তে পড়তে তো পরে নাটক টাটক সবাই ঢুকে গেলাম। তারপরে সিনেমা হয়ে গেল। তারপরে প্রথম সিনেমাটা আগে আমরা বলতাম ধুতে যাচ্ছে, মানে প্রসেসিং যেত জেমিনি, জেমিনি কালার ল্যাবে। এবার জেমিনি কালার ল্যাব বহুদিন বাদে একটা মানে 12 বছর বাদে আবার জেমিনি সিনেমা করবে। তো ওরা সারা ইন্ডিয়া থেকে হিরোইন খুঁজেছে, আমাদের এখানেও এসেছিল। তা আমার চেহারাটা দেখে ওদের ছবি তো প্রসেসিং হচ্ছে, আমার চেহারা দেখে ওদের খুব ভালো লাগলো। কারণ প্রথম ছবিতে আমার নাচ ছিল, ওরা একটু নাচ জানা মেয়ে, আর বড় বড় চোখ, আর আমার তখন খুব লম্বা চুল ছিল। সব দেখে শুনে ওদের খুব ভালো লাগলো। তারপরে সেখানে আমি করলাম কাজ। এইবার আমার না, মানে এইবার ওখানকার যিনি ম্যানেজিং ডিরেক্টর আমাকে বলছে, আমি খুব স্মার্টার ছিলাম না, আমাকেই জিজ্ঞেস করেছে, সো হোয়াট অ্যাবাউট ইউর পেমেন্ট, টেল মি ইউ ইয়োরসেলফ, নট ইউর মাদার। এখন আমি কি বলবো ভেবে পাচ্ছি না, 5,000 টাকা একসাথে দেখে নিয়েছি। তখন আমি খুব আস্তে আলতো আলতো করে মায়ের দিকে তাকিয়ে, মা আমাকে এরকম ইশারা করলো, তবু মায়ের ইশারা আমি শুনিনি। আমি বলছি লাস্ট টাইম, দ্যাট ইজ ফার্স্ট টাইম আই গট 5,000 রুপিস, এরকম করে বলেছি। ভদ্রলোক অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন, মানে আমার এই পুরো চেহারাটা আর আমার মানে মানে আমার টোটাল অ্যাটিটিউডটা একটু কৌতুক করে এনজয় করলেন। তারপরে বললে, ওরা বেবি বলতো আমাকে, বেবি ইফ উই পে ইউ 1,05,000 হাউ উড ইট বি। যেই বলেছে আমি ভাবছি 1 লাখ, মানে কটা শূন্য, কটা শূন্য, আমি ভেবে পাচ্ছি না। যাই হোক, মানে সেই একটা দারুণ, মানে এই যে আদনান স্বামীর একটা একটা গান ছিল লিফট করা দে, হ্যাঁ, সে আমার মনে হলো যে আমি ওই লিফটে পৌঁছে গেছি। তারপর থেকে না অনেক রিজনাল ছবি করতাম আমি। আর হিন্দি একদম, আমি এখনো খুব বাজে হিন্দি বলি, কিন্তু বলতে হয় হিন্দি। তো হিন্দিতে সিরিয়াল পেলাম, ভোজপুরি ছবিটা করার পর হিন্দিতে একটা সিরিয়াল, সেটাও করলাম টরলাম, ভালোই মানে চললো আর কি। আমার অ্যাক্টিং লাইফ না আমাকে খুব একটা যে স্ট্রাগল করতে হয়েছে সেটা নয়, তবে আমার আমার মাথা স্ট্রাগলটা হতো যখন আমার ছবিগুলো অন্য জায়গায় চলে যেত। আমার কাছে আসতো আমাদের সব হিরোইনদের, আমরা মোটামুটি এক জায়গায় থাকতাম। হ্যাঁ, মানে মহানির্বাণ রোড, দেশপ্রিয় পার্ক, মনোহর পুকুর, এখানে ডোবল লেন, মানে এইসব জায়গায় আমরা থাকতাম। সেই সব ছবিগুলো না দুমদাম করে অন্যদিকে চলে যেত। সেইটা আমার একটা এক্সট্রা, মানে কি বলবো, একটা দুঃখ ছিল আর কি। এইটা আমি আমি খুব ঈশ্বর বিশ্বাস করি, এবং আমি জানি যে ঈশ্বর আমার জন্য এইটুকুন প্রিপেয়ার করে রেখেছে। কিন্তু তাও করতে করতে অনেক ছবি হয়ে গেল, জানো তো, এবং দ্যাট হ্যাড বিন লাইক আ ফ্যামিলি। আমাদের দর্শকরা হয়তো সবাই জানতে চাইবে যে আপনাকে আবার আমরা কবে বড় পর্দায় দেখব। না, আমি আমি ছবি করছি, মানে এই যখন এই সৌরভ বিশ্বাসদের এই ধুমধুমার একটা ব্যান্ড কালচার চলছে, তখনও সোমনাথ সেন গোছের কিছু মানুষ আছেন যিনি মানে আমাকে নিয়ে কাজ করেছেন। এই ছবিগুলো রিলিজ, এইদিকে রিলিজ হয়নি। তো মিলন একটা ছবি করলো এই ইয়ে কাণ্ড নিয়ে, অভয়া কাণ্ড নিয়ে। তো সেখানে আমি ওই অফিসের পাঠ করেছিলাম। তো সেটাও না, ও খুব একটা, মানে আমার ছবি টবি দিতে পারিনি। হ্যাঁ, আমার ছবি দিলে আমি প্রিয়াতে ঢুকছি, দেখছি আমি অত বড় ক্যারেক্টার করলাম, আমার ছবি কই। তারপরে মনে হলো, ও আমার ছবি দিলে তো এইসব জায়গায় আর পারবো না। আইনক্সেও তাই। যাই হোক, ঠিক আছে, আই ডোন্ট মাইন্ড। কিন্তু এইটা একটা কথা যে তোমাদের মতাবলম্বী যারা নয় তারা এতটা ব্রাত্য হয়ে যাবে কেন? এখন যদি আমাদের সরকার, আমরা যদি তাদের ব্রাত্য করে দিই কেমন লাগবে? হ্যাঁ,
কিন্তু আমরা সেটা কোনোদিনই করবো না। এগুলো বোকা বোকা, এগুলো এই ছোটবেলায় বলতাম না, এই তোর সাথে আড়ি যা, হ্যাঁ এই আড়ি আড়ি কালচারটা মানে প্রায় অসহনীয় টর্চারের জায়গায় পৌঁছে গেছিল। বহু মানুষ আমাকে ফোন করে, এমন কাঁদে যে দিদি 10 বছর বসে আছি, ফিশ চপ বাড়ি থেকে ফিশ চপ তৈরি করে নিয়ে এনে এরকম হ্যাঁ, করে হ্যাঁ। ট্রেতে করে বিক্রি করে। কত বড় বড় টেকনিশিয়ান, কত বড় বড় আর্টিস্ট, খুব খারাপ লাগে। এবার আমার আরেকটা খারাপের কথা, যারা সিনিয়র অ্যাক্টার্স তারা তো আর ফিশ চপও ভাবতে বাঁচতে পারবে না, পারবে না। তারা তো আর ওইগুলো বিলি করতে পারবে না। ওই যে কি যেন বলে, ওই যে Pamphlet। হ্যাঁ, হ্যাঁ, প্যাম্পলেটস, pamphlet। প্যাম্পলেটস বিলি করে ওই 50 টাকা পাওয়া যায় আর 10 টাকা গাড়ি ভাড়া। ভাবু 60 টাকা নিয়ে উনি ফিরছেন, তাতে গাড়ি ভাড়াও হয় না ঠিক মতো যদি দেখা যায়। এইরকম করে 10-12 বছর ধরে প্রচন্ড অত্যাচারিত হয়েছে এবং সেটা করেছিল হ্যাঁ। হ্যাঁ সৌরভ বিশ্বাস ফেডারেশনের মাথায় বসে এসব গুন্ডামি মাস্তানিগুলো করেছে। এই যে ছেলেগুলোকে দিয়ে কাজ করেছে তারা কিন্তু আদতেই আম, এরকম ছিল না, কিন্তু তাদেরকে দিয়ে কাজ করেছে, নইলে তোরা যা বোকাট্টা হয়ে যাবে সব। এটাই আমার খুব খারাপ লাগে যে এতগুলো মানুষকে নিয়ে তারা খেলেছে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গে এতগুলো আমি মানে কি বলবো, আমার আশেপাশেই রয়েছে সামান্য কাউন্সিলর, তাদের বাড়ি ঘরদোর দেখলে না পাগলা হয়ে যায়। আমি ছোটবেলা থেকে কাজ করছি, তাই জন্যই হ্যাঁ। পাগলা হয়ে যাবে। মানে তারা কি কাণ্ড, মানে কোন লেভেলে পৌঁছে গেছে। এবং ফলত তারা সব এখন জেলের ভিতর। এবার আপনি যে এই মানে অভিনয় থেকে রাজনীতিতে আসলেন, মানে সেটা কি পরিকল্পিত ছিল নাকি অন্য কোনো ব্যাপার? পরিকল্পিত, ছোটবেলা থেকে না আমি একটা হ্যাঁ। রাজনীতির বাতাবরণে বড় হয়েছে। বড় আমার হয়েছে। মা বাম মনোভাবাপন্ন ছিলেন এবং মারা মানে মায়েদের মতো লোক ছিল বলেই কিন্তু ওরা 34 বছর পেরেছে। বুঝতে পেরেছো? আমার মা যদি কোনো এইসব ব্রিগেডে বা কোথাও যদি ইয়ে থাকতো, মানে ওদের ভাষণ টাষণ থাকতো, আমার মা সেই রুটি আগের দিন থেকে আটা মেখে রুটি, আলুর দম এরম এরম করে সব রোল হতো। বুঝতে পেরেছো? সে কত 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 সেগুলো আবার ট্যাক্সি করে নিয়ে যাওয়া, সব মাদের নিজেদের খরচা। কেউ মাকে একটা পয়সাও দিত না। এখন যেমন কি সুন্দর সব খাবার দাবার আসে, সেই। বিরাট বড় বড় খাবার। আমাদের যুবরাজ উনি হাঁটছেন, হ্যাঁ বাবা কিসের উপর হাঁটছেন যেন মঞ্চ করা হয়েছে যেখানে মডেলিস্টরা হাঁটে। বাপরে, মানে আমি ভাবছি আমি কি রাজনীতি দেখেছি আর এটা কি রাজনীতি, মানে হেভেন এন্ড হেলথ। সবসময় আমাকে মা একটা কথা বলতেন যে নাচ গান অভিনয় করে মানুষের মনের মধ্যে আসন নিতে হয়, যেটা ভাষণই খুব একটা অতটা করা যায় না। কিন্তু আমার মোদিজির ভাষণ তো আমি হাতে শুনি না, কি সুন্দর মোটিভেটিং। যাই হোক, অমিত শাহজি আমার ক্যাম্পেনিং এ এসেছিলেন, আমি এইরকম দেখিনি বাবারে, মানুষ করে পাগল ওনাকে দেখে। আমার ক্যাম্পেনিং এ কেউ আসেনি, একমাত্র অমিত শাহজি এসেছিলেন আর কয়েকজন গায়ক এসেছিলেন যারা বিদেশে থাকেন, রজত সিংহ ওরা সব এসেছিলেন। যাই হোক, কিন্তু কেউ আসেনি। মানে আমাকে বলতেন যে আপনি তো নিজেই তো সেলিব্রিটি, আর দরকার কি? হ্যাঁ সেটা না একদম না 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 হবে না, একটু ওকে পাঠান একটুখানি। আসলে এবার আমরা সবাই দাঁড়িয়ে গেছিলাম, হ্যাঁ তাই কে যে কার জায়গায় যার জায়গায়। কিন্তু অমিত শাহজি, আমি ভেরি গ্রেটফুল দ্যাট উনি এসেছিলেন। মানে মোদিজি এসে যে এখানে 15 দিন ছিলেন, মানে আমি আমি বুঝে নিয়েছিলাম যে এবার আমরা বাংলা জিতবো। 15 দিন ভাবা যায়? একদম উনি একেবারে আমাদের বাংলার সৌভাগ্য। বাংলাকে কামড়ে ধরে বসেছিলেন যে এবার বাংলাটাকে আমায় নিতেই হবে। দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট অফ হিম। আর আমাকে ও আমাদের এখানে এসেছিলেন, না এসেছিলেন তো তা আমাকে বলেছিলেন যে মেহনত কিজিয়ে জিত কে আইয়ে, এমন করে উনি মোটিভেটিং। মোদিজি এসেছিলেন, মোদিজি আমাদের এখানে এসেছিলেন। একসাথে আমরা কজন, আমাদের সব এমএলএ দেরই, উনি যে কজন এমএলএ আমরা ওখানে বসেছিলাম মোদিজির মানে তখন প্রত্যাশী ছিলাম, সবাই আমরা জিতেছি। আমরা এতদিন অনুপ্রেরণা শুনেছি, সে অনুপ্রেরণা কি টাইগারেরও বাচ্চা হয়ে যাচ্ছে, মানে আমরা অবাক হয়ে গেছি। কোথাকার অনুপ্রেরণায় এত লোক এত চুরি করলো সব। মানে বললাম না, মা গৃধ কশ্চিৎ ধনম, মানে অন্যের ধনে লোভ করো না। ছোটবেলা থেকে এইসব পড়েছি, আমাদের কাকু আমায় মানুষ করেছে, ছোটবেলা থেকে এইসব পড়েছি। সুতরাং
স্বামীজির কথা, উপনিষদের কথা শুনে শুনে বড় হয়েছে। তো সেইগুলো না আমার এখন পড়াশোনার ক্ষেত্রে তো বটেই, আমার এখন না খুব কাজে দিচ্ছে। আমার যেখানে কাজ করি সেই পরিবারটা, আমার আত্মীয়-স্বজন এইটুকুন পরিবার ছিল। হঠাৎ করে ৩ লক্ষ মানুষের অভিভাবক করে দেয়া হলো আমাকে। মানে আর থ্যাঙ্কফুল টু অল মাই লিডার্স, মানে যারা আমাকে এই কাজটি আমি করতে পারবো ভেবে ওরা আমাকে এই কাজটি দিয়েছেন। আর এই সিটটা আমাকে এই আসনটি আমাকে দিয়েছেন। সব তো সিট। ২০ বছর ধরে সেই মানুষটা এখানে ছিলেন। হ্যাঁ, আমি আমার পরবর্তী প্রশ্ন ওটা নিয়েই করতাম যে কি রাজনীতির ভাষায় আমরা যেটাকে বলি হেভি ওয়েট প্রার্থী, তো ওরকম একজনকে আপনি পরাজিত করে আহ জয়ী হয়েছেন, এবং আমাদের টালিগঞ্জের অধিবাসীদের প্রতি আপনার কি বার্তা আছে? দেখো তখন তো ক্যাম্পেনিং এর সময় বলতাম হেভি ওয়েট, ভীষণ লাইট ওয়েট, ফু মেরে উড়িয়ে দেবো, এসব তো বলতাম। কারণ মানুষকে আমি মোটিভেট করতে হবে তো। একদম। মোদিজি আমায় মোটিভেট করেছে, আমি মানুষকে মোটিভেট করছি যে ফু দিয়ে কোনো লাইট ওয়েট ফু দিয়ে উড়ি। আর মনে মনে ভাবতাম কি করে স্ট্র্যাটেজাইজ করব আমার ক্যাম্পেইনটা। তো ওই স্ট্র্যাটেজাইজ করতাম আমি সারা রাত ধরে ধরে। কোথায় কত মানুষ, এর আগের বার কে কত, কোন বুথে কত ভোটে হেরেছে, এবং উনি যে বলছেন ওইসব জায়গা ধরো ১১১, ১১২, ১১৩, ১১১৪ কেউ নাকি তাকে কোনোদিন হারাতে পারেনি, পারবেও না। আমি ওইখানে চলে গেলাম, খালের ওপারটা, যে ওই স্ট্র্যাটেজাইজ করতে হবে আমাকে, যে ওইগুলো আমাকে জিততে হবে। প্রত্যেকটা তো জিতেছে। কিন্তু ওই মানুষগুলো ওখানেও অনেক মুসলমান ভোটার্স আছেন। তাদেরকেও আমি বুঝিয়েছি। সবাইকে বুঝিয়েছি। এবং দেখলাম স্কুলগুলো সব পার্টি অফিস হয়ে গেছে। আজকেও আমি রাজেন্দ্রনাথ স্কুলে গেছিলাম, রাজেন্দ্রনাথ স্কুল আছে। সেটা জানো তো কি সুন্দর, সব স্ট্রাকচার সবই আছে। কিন্তু টিচারও নেই, স্টুডেন্টও নেই। একটা ক্লাসে শুধু ৬ জন বাচ্চা বসে আছে, সাদা জামা নীল প্যান্ট পরে। তো আমি খুব খারাপ লাগে, খুবই খারাপ লাগে যে এরকম করে স্কুল আছে, সরকারি স্কুল। আর এই সরকারি স্কুলে আমার এই পাড়ায় সবাই এই স্কুলে পড়েছে, সবাই। আমার খুব খারাপ লাগলো যে এটা করাটা ঠিক হয়নি। স্কুলগুলোকে তোমরা পার্টি অফিস বানিয়েছো। চিন্তা করতে পারো না, পাতা পড়ে রয়েছে, নোংরা, কবেকার লোহা পড়ে রয়েছে ক্লাসরুমে, কটা মাত্র স্টুডেন্ট। মানে এই স্কুলটার কোনো নামই নেই, মানে এই স্কুলটার কিছু নেই আর। বুঝতে পেরেছো? মানে এখন এখানে মিড ডে মিল আমাদের যে ইসকনের যেটা, সেটা এখানে এখনো ঢোকেনি, কারণ এই স্কুলের কোনো চিহ্নই নেই ওদের রেজিস্ট্রেশনে। তাই আমি তো, আমার মাথায় একটা আছে স্মার্ট স্কুল করব। হ্যাঁ, তো দেখা যাক, আমি বিধানসভায় পেশ করব। এখন দেখা যাক। দেখো যা হয়ে আছে, হ্যাঁ, আমি জলটা এখন, আপনারা টালিগঞ্জে যদি কেউ দেখেন আপনারা আমাকে বলবেন যে কোথায় কোথায় জল জমছে। আমি জলটা মানে এতখানি কোমর অব্দি জল, সেটা আমি পায়ের তলা অব্দি আনতে পেরেছি। পরের বার তাও থাকবে না, সর্বত্র হয়তো নয়, কিন্তু মোস্ট অফ দ্য ওয়াটার লকড এরিয়াসে আমি মোটামুটি করে দিয়েছি। এখন দেখা যাক what best I can do for টালিগঞ্জ। মানে আমরা যার জায়গা নিয়ে খুব আমরা ফোকাসড হয়ে আছি। সবাই যদি আমরা সব বিধায়করা যদি নিজেদের জায়গা নিয়ে এত ফোকাস থাকি, তাহলে আফটার 5 years there'll be a definite change. আরেকটা জিনিস জানার ছিল, সেটা হলো আমরা মানে আমি কর্মসূত্রে ক্ষুদ্র মহিলা ব্যবসায়ী তাদের সঙ্গে যুক্ত। ঠিক আছে, এবার সেই মহিলা ব্যবসায়ীরা নিজেদের বাড়ি থেকে নিজেদের প্রতিষ্ঠা করতে চাইছে। এবার তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, কি আমাদের ডাবল ইঞ্জিন সরকার ভবিষ্যতে কি কি পরিকল্পনা তাদের জন্য নিতে পারে? আমাদের প্রকল্প আছে, যেরকম ধরো কেউ ভালো সেলাই করতে পারে, তাদের জন্য সেলাই মেশিন ফ্রিতে। তারপরে অ্যাসেসরিজ নানা রকম, তার জন্য ২১,০০০ টাকা দেওয়া হবে তাদের। হ্যাঁ, যা কিছু ওই সুতো টুতো সেগুলো ওরা দিচ্ছেন, এবং ট্রেনিংটাও দিয়ে দেবেন ইফ ইট ইজ নিডেড। তো এইগুলো সব দিয়ে অনেক রকমের প্রকল্প আছে মহিলারা যারা এই সমস্ত কাজ করতে পারেন। এবং আমি সবাইকে বলবো, সব মহিলাদেরই বলবো, আপনারা বসে থাকবেন না। অন্নপূর্ণা ভান্ডার ইজ এ ডিফারেন্ট প্রজেক্ট অলটুগেদার। সেখানে আপনাদের কাছে ৩,০০০ টাকা একটা আসছে,
যেটা ন্যাচারালি সারাদিনে আপনার একটা 100 টাকা আম, খরচা করাটা আপনাদের অধিকার। তাই বেশি পাওয়াটার জন্য আপনাদের নিজেদের কিন্তু কাজ করতে হবে। যে কোনো কাজই কিন্তু ক্ষুদ্র নয়। তো আমাদের কোভিড শিখিয়ে দিয়েছে একদম যে কাজ না করে বেঁচে থাকা যায়। দেখা যায় না। আমি তো আহ, সাদা চোখে অকপটে চায়ের চুমুকে পাপিয়া করতাম প্রতিবার, তোমরা দেখেছো। সেখানে আমি অনেকেই শেক্সপিয়ার পড়েনি, আমি বাংলায় শেক্সপিয়ারের নাটক পড়তাম। তারপরে বোদেলেয়ারের যারা কিনা ফ্রেঞ্চ কবিতা কখনো পড়েননি, আমি তাদেরকে ফ্রেঞ্চ কবির কবিতা পড়তাম। তারপরে আমি আম, উপনিষদ থেকে গল্প বলতাম, আমি গীতা পাঠ করতাম, তো পুরো গীতাটা খুব সুন্দর করে বুঝিয়ে দিতাম। পুরাণের গল্প বলতাম এবং বলতাম যে এগুলো খুব ভালো লাগবে এখন কোভিডের সময়। 1 ঘন্টা করে প্রোগ্রাম কত আর করা যায়, কিন্তু আমি করতাম। তাই প্রচুর মানুষ তারা বাড়িতে বসে বসে দেখতো, শুনতো। এখন আমি খুবই ভালো ভাবছি, লাগতো। হ্যাঁ আপনারা মহিলারাও আপনারা বই পড়বেন, মানে আমারও প্রচুর লেখা বই আছে, আপনারা পড়বেন। ধরুন অনেকে বিভূতিভূষণের অনেক গল্প পড়েননি, আপনাদের জানা আছে। অত বড় গল্প তো আপনি পড়তে পারবেন না, নিজে ভালো করে গল্পটা পড়ে একটু পয়েন্টস করে রাখবেন যে বিভূতিভূষণের যে কোনো গল্প, হ্যাঁ, তো সেইটা আপনি বলে দেবেন। এবং সেটা যদি সত্যিই সুন্দর হয়, আপনার বলার অ্যাটিটিউডটা যদি খুব ভালো হয়, ফেসবুক থেকে পয়সা পাওয়া যায় কি, একদম। ইউটিউব থেকে তো পয়সা পাওয়া যায়। তো বসে থাকবেন নাকি ওই হাই তুলে আর পান খেয়ে আর চরবর চরবর করে পিএনপিসি থেকে তো বলতে হবে, পিএনপিসি না করলে মেয়েরা মেয়েই থাকবে না, কিন্তু ওটা করতে হবে। কিন্তু ওটার বাদে ওটা ধরো একটুখানি করবে, কিন্তু বাকিটার পুরোটাই এইসব কাজ করতে হবে। আচ্ছা ভাবো, আমাদের পিএনপিসি উঠে গেল, কি আছে আর তাহলে জীবনে? খুবই সমস্যা কিন্তু এখন আমি তোমাকে বলছি, আমি একটু পিএনপিসিটা কমই করি, কারণ মানে আমি যেভাবে বেড়ে উঠেছি তাতে অন্যের দোষটা দেখি না, অন্যের দোষ দেখার নিয়ম নেই। হ্যাঁ, স্ট্রেট বলে দিতে হয় যে এই এটা করেছো। অন্যের দোষটা খুব একটা মানে ওটা আমার আমার কালচারে নেই। আর আপনাদের একটা কথা বলছি, পাপিয়া অধিকারী বিধায়িকা নয়, অভিনেত্রী নয়, মানুষ পাপিয়া অধিকারী আপনাদের একটা কথা বলছে যে আমরা তো সব, এই যে দুর্গাপুজোর সামনে আসছে, এই রথযাত্রা শুরু হলো, শ্রাবণী মেলা শুরু হলো, আমরা তো অনেক কিছু করতে পারি, ঠাকুরকে যা হোক একটা দিতে পারি। তাই একটা কিছু বাঁচিয়ে রেখে দেবেন, দুর্গাপুজোর সময় যাদের নেই তাদেরকে দিয়ে দেবেন। এটা দেখবেন আপনার অহংকার হবে না, আপনার দারুণ একটা ভালো লাগা আসবে। এইটা করবেন। আর যাদের ছেলে আছে, ছেলে মানুষ করা খুব কঠিন, ছেলেদের ভালো করে মানুষ করবে, এটা ভেরি ইম্পর্টেন্ট। এই যে সব এত ধর্ষক, এত গুন্ডার দমন আইন একটা বের করতে হলো, এত গুন্ডা, এত ধর্ষক, এত শাসন না মানা, আহ, এত অ্যাটিটিউড, এত অহংকারী, এইগুলো না আমার পরবর্তী মায়েরা যারা তোমরা আছো, ছোটবেলা থেকে না একটু উপনিষদ পড়াবে, দেখবে উপনিষদের মন্ত্রগুলোই ছোটবেলা থেকে তাদের মনে এমন গেঁথে যাবে, সে সবসময় মনে মনে ভাববে মা গৃধ কস্য ধনম, মা মানে না, গৃধ মানে লোভ করো না, কস্য কখনো কারোর ধনম, অন্যের ধনে লোভ করো না। কারণ সব থেকে বড় ম্যাটেরিয়াল তো তুমি, সব থেকে বড় সম্পদ তোমার এই মানব জন্ম। সো আমরা সেই রকম একটা মানুষ, যে মানুষ কখনোই বলবে না ওর অডি আছে, বাবা ওর বিরাট বড় স্করপিও আছে, আমি যে সাইকেলে করে যাচ্ছে তাহলে আমি ঢের চুরি করি। তোমাকে তো ভগবান দিয়েছে একটা সাইকেল, এর থেকে বড় গিফট আর কি হতে পারে? ঈশ্বরের উপর ভরসা রাখবেন, ঈশ্বর ঠিক আপনি যেটুকুন আপনার স্বপ্ন আছে সেই স্বপ্ন নিশ্চয়ই পূরণ করবে। এটা কিন্তু বিধায়িকা পাপিয়া জ্ঞান দিল না, অভিনেত্রী পাপিয়া জ্ঞান দিল না, এটা মানুষ পাপিয়া, আরো আমার মতো অনেক যারা মানুষ আছে সেই পাপিয়াদের বললাম। আজকে এটা লাস্ট সেগমেন্ট। ওকে, সেটা হলো আমি চলচ্চিত্র জগৎ নিয়ে কিছু প্রশ্ন করতে চাই। হ্যাঁ চলচ্চিত্র হ্যাঁ। জগৎ বলো। এটা হলো যে কি মনে করুন ৪ঠা মের আগে চলচ্চিত্র জগৎ, এবারে ৪ঠা মের পরে চলচ্চিত্র জগতের মধ্যে সবাই পার্থক্য এখন কত মূল্যায়ন? সবাই এখন বুঝতে পেরেছে যা সব ভুল করেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, এখন একটা ঠিক সরকার এসেছে এবং তাদের মতাবলম্বী হওয়াই ভালো। হয়তো সরাসরি জয়েন হতে পারছেন না, কিন্তু সবাই মনে মনে বুঝতে পেরেছে যে
what a difference in cultural activities or in the attitudes. So they have understood. তাই আমি সবাইকে বলছি তোমরা সবাই ভালো করে কাজ করো। 4 তারিখে আগে যা যা হয়েছে সব ব্যান কালচার, সাসপেনশন কালচার, আমার তোদের আড়ি, তোরা আমার মতামত করিস না, তোদেরকে মারবো, ধরবো, তোদেরকে অত্যাচার করবো, সেসব উঠে গেছে। এখন সবাই একসাথে আমরা একরকম ভাবে কাজ করব। এটাই আমার সম্পর্কে খুব একটা খারাপ কথা শুনছি, আমি নাকি কাকে ব্যান করে দিয়েছি, এই করেছি। তারা কিন্তু সবাই কাজ করছেন, প্রত্যেকদিন কাজ করছে। আমার একটাই কথা আছে যে কেউ ন্যাশনাল অ্যাওয়ার্ড রেগুলার পাচ্ছে, কেউ ভালো কাজ রেগুলার পাচ্ছে। তাদেরই বলা উচিত ভাই আমরা অনেকদিন কাজ করেছি, ওদেরকে দাও না, আমরা অন্য আরেকটা কাজ করি। সো এইটা বলছি, একটু মনটাকে বড় করতে হবে সবাই। তোমরাই শুধু কাজ করবে, তুমি দেখবে ভালো ভালো চরিত্রগুলো সব একটা গ্রুপ করেছে। কেন? আমাদের কত নতুন নতুন ছেলে মেয়ে, তাদেরকে তো কার্ড না দিয়ে নন মেম্বার করে রাখা হয়েছে। কার্ড দিতে হবে সবাইকে, যেভাবে হোক কার্ডটা, মানে আমি এই কাজটা পারি তার জন্য আমার একটা এই কার্ড যেন 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখে বিক্রি হতো। তো এইগুলো বন্ধ হয়ে গেছে, এইগুলো আমরা বন্ধ করতে পেরেছি। নো ব্যান কালচার, নো সাসপেনশন কালচার, নো আমি, তোমার তুমি, নো, সবাই মিলে একসাথে কাজ করি। আমার একটা দেখো, আমি টালিগঞ্জের বিধায়িকা এবং আমার প্রচুর ভোটার্স যারা টালিগঞ্জে কাজ করে তারা এসে কেঁদে পড়েছিল, কার কাছে? আমার কাছে। So that had been my moral duty to be a part of them and to decide what best I can do for them. Now I did it and everybody is happy. আমার ওদের খুশি দেখে ভালো লাগছে। এখন প্রচুর কাজ হচ্ছে, হ্যাঁ, আরো কাজ করতে হবে। আর আর একটা গ্রুপ যেন 5টা-10টা কাজ না করে। ধরো একজন প্রোডাকশন ম্যানেজার, সে 5টা কাজ নিয়ে বসে আছে, ওকে দিয়ে দিচ্ছে, তাকে দিচ্ছে, সে তার প্রোডাকশন ম্যানেজারের মাথা না। একটা প্রোডাকশন ম্যানেজার বা একটা ডিরেক্টর বা একটা আর্ট ডিরেক্টর বা একটা ফাইট মাস্টার বা একটা গিল্ড, সে একটাই কাজ করুক এট আ টাইম, তারপরে তুমি আরেকটা কাজ ধরো। একজন বলছে তাহলে আমি পরের কাজটা তাহলে কখন পাবো? আরে যারা কাজের লোক তাদের কাজ, এত কাজ হবে, এখন অনেক ইনভেস্টার্স এসছে আমার কাছে। সো আই নো দ্যাট লট অফ থিংস আর হ্যাপেনিং এইখানে। তারপরে আমরা যদি সাবসিডি, আমাদের সরকার যদি সাবসিডির ব্যবস্থা করে দেয়, তাহলে প্রচুর বাইরের মানুষ হ্যাঁ, এসে কাজ সেই করবে। ব্যাপারে একটা কোশ্চেন ছিল যেটা আমরা আগে অবগত ছিলাম না। পরবর্তী ক্ষেত্রে আমরা আপনারই আলোচনার সূত্রে জানতে পারি যে আমাদের চলচ্চিত্র জগৎ এখনো ইন্ডাস্ট্রি হয়নি। না, তো সেই ব্যাপারে এখনো ট্রেডিং হয়। ওকে। ইন্ডাস্ট্রি করার জন্য দেখো এত মানুষ এত দিন ধরে এখানে সরকার পক্ষে থেকেছে, কেউ ভাবেনি যে এটাকে ইন্ডাস্ট্রি কি করে করা যায়। তাহলে আমরা এতদিন ধরে কাজ করি, আমাদের সমস্ত রকম, আমাদের পুরো পরিবারের ওষুধ, আমাদের পেনশন, আমাদের নানা রকম সুযোগ সুবিধে, আমাদের ঘর বাড়ি তৈরি করার জন্য এই সমস্ত প্ল্যানস, এসব কিচ্ছু কেউ করেনি। এগুলো করতে হবে তো, আরো অনেক, একটা ইন্ডাস্ট্রি হলে অনেক সুবিধে পায় যারা সেই ইন্ডাস্ট্রির মধ্যে থাকে। হ্যাঁ, মানে শেষ করার আগে জাস্ট আমাদের তরফ থেকে কিছু টোকেন অফ লাভ আছে, তো সেটা একটু বলে দিই। আমাদের সোশ্যাল মিডিয়া পার্টনার হলো পারমিতাস বিটিএন। পারমিতাস বিটিএন বিভিন্ন ব্যবসায়ীদের নিজের ব্যবসাকে তুলে ধরার একটি প্রতিষ্ঠান। সে তার কর্ণধার পারমিতা ঘোষ আমাদের সঙ্গে আছে, ওকে আমি ক্যামেরার সামনে আসতে বলবো। একদম শেষে আমাদের অ্যাসপায়ারিং নিউজের পক্ষ থেকে এক পের মা কে নাম। বাহ, আমাদের হাজার হাজার গাছ লাগাচ্ছে, সারা টলিগঞ্জ জুড়ে হাজার হাজার গাছ লাগাচ্ছে, আরো আবার গাছ নিয়ে এসেছে। আপনি ভালো থাকবেন। কংক্রিটের জঙ্গল করেছে, হ্যাঁ। আর সেটা সরিয়ে কংক্রিট জঙ্গল, যেমন কংক্রিট উঠে আছে করতে হবে। ভালো থাকবেন, খুব ভালো লাগলো।